জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত বাংলাদেশ। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা ইজ এ কি টপ প্রায়োরিটি। বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিস গুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। চীন সফরে সৌর বিদ্যুৎ নিয়ে বড় চুক্তির আশা চিফ হুইপের। পাট খাতের উন্নয়নে হবে সমঝোতা। বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। স্টাডি সেন্টার করবো, একটা রিসার্চ ল্যাব করবো উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামাত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেইড নোটিশের আবেদন দুদকের। তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও এস আলমের শীর্ষ ব্যক্তিরাও। দামি গিফটের বিনিময়ে ব্যবস্থাপত্রে লেখা হয় ওষুধ। চেম্বারের সামনেই কোম্পানি প্রতিনিধির নজরদারি। সুবিধা দেওয়ার কথা অস্বীকার। আইন না থাকায় অসহায় প্রশাসন। হরমুজ থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের। বিশ্ববাজারে আরও কমতে পারে জ্বালানির দাম। ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনেও সম্মতি দাবি। বিশ্বকাপে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ডে নকআউট আর্জেন্টিনা। 16 ম্যাচেই এমবাপ্পের 16 গোল। সমালোচনার জবাব দিতে প্রস্তুত রোনালদো। মাঠে নামার অপেক্ষায় নেইমার। জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিএনপি সরকারের নেয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহিন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে। বিমানবন্দরে চীনের পক্ষ থেকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। মঙ্গলবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সামার দাভোস সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। আনুষ্ঠানিক বৈঠক করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। যোগ দেন জলবায়ু সংক্রান্ত বিশেষ আয়োজনেও। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা ইজ এ কি টপ প্রায়োরিটি। ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সামার দাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিস গুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহাদি আমিন। চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এছাড়া সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে 7টি দেশের সরকার প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চীনের রাজধানী বেইজিং এ পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রীর এই চীন সফরে সৌর বিদ্যুৎ নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, সফরে পাট খাতের উন্নয়নে সমঝোতা স্মারক হচ্ছে চীনের সঙ্গে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার।
দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের চাপের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর কথা বলছে নতুন সরকার। এমন সময়ে রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে উঠে আসে সৌর বিদ্যুতে পাকিস্তানের সফলতার উদাহরণ এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা। মাত্র কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানের সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50 গিগাওয়াট ছাড়িয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে সাশ্রয় হয়েছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। Approximately 3/4 of those panels have already been deployed at the rooftops. বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানিতে এমন সফলতা আনতে সরকারকে নীতিগত সহায়তা দেওয়ার দাবি তুলে ধরেন বিশেষজ্ঞরা। চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে, সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এদিকে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় বাণিজ্যমন্ত্রীও জানিয়েছেন, পাট খাত দিয়ে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে চীনে। স্টাডি সেন্টার করবো, একটা রিসার্চ ল্যাব করবো উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পর আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যুতেও আগামীতে ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা সরকারের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে সরব বিএনপি ও জামাত। গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদকে আর ফিরতে দেয়া হবে না। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে। জেএমপি কমিশনার জানান, সরকারকে বিব্রত করার চেষ্টা নস্যাৎ করে দেয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির যে কোনো অপতৎপরতা রুখতে রাজপথে সরব বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাচারের টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। এদিন সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নেয় জামায়াত। বিক্ষোভের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপর দলটির নেতাকর্মীরা হামলা চালায়, আহত হন কয়েকজন। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতা। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন। আপনাদের কাছে জোর করেছি, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কেউ সরকারকে বিব্রত করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমপি। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথাও সংবাদ পাওয়া যায়নি, বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। 6 জেলায় টহলে নামে সেনাবাহিনী, তৎপর ছিল পুলিশ, র্যাব ও বিজিবি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেইড নোটিশের আবেদন করেছে দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের পাশাপাশি রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা।
অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সম্প্রতি দুর্নীতির মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে সব নথিপত্র পাঠিয়েছে দুদক। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা। দুর্নীতি দমন কমিশন বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমজেদ পুতুলকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। সেই ভিত্তিতে আমরা এসব রেড নোটিশ জারির জন্য আবেদন প্রেরণ করি। একইভাবে লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ও দুই ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, সাইফুল আলম, তার দুই ভাই এবং স্ত্রী, মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। টিআইবি বলছে, রাজনৈতিক বিবেচনায় আসামি বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলক সহজ। সরাসরি কর্রুপশনের বিষয়ে যে কোনো ব্যক্তিকে ফেরত আনাটা তুলনামূলকভাবে সহজ। যদি তাকে চিহ্নিত করা যায় কোথায় আছে, তাহলে ফেরত আনা সম্ভব হবে। কিন্তু এখানে রাজনৈতিক উপাদান চলে আসলে সেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। এদিকে গেল ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও আইনি জটিলতার কারণে এখনও ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। আশুরা তাজিয়া মিছিল ঘিরে হামলার আশঙ্কা দেখছে না পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি, ড্রোনে হবে নজরদারি। আগ্রাসী বিপণন ব্যবস্থার কারণে পণ্যে পরিণত হচ্ছে ওষুধ। রোগীর সুস্থতা নয়, কোম্পানির দামি গিফটের বিনিময়ে ওষুধ লেখেন অনেক চিকিৎসক, যাদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভদের দিয়ে নজরদারিও করে কোম্পানিগুলো। আইন না থাকায় এমন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অসহায় ওষুধ প্রশাসন। এম এ আজিম জানাচ্ছেন সে খবর। অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম। চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরাওয়ার্দী মেডিকেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। চিকিৎসক না হয়েও 5 থেকে 6টি বাড়তি ওষুধ লিখে প্রেসক্রিপশন ধরিয়ে দেন রোগীকে। আমার কোম্পানি আমাকে প্রেসক্রিপশন দেখার জন্য একটা প্রেসার দেয়। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া নয়, রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন, মিলিয়ে নেওয়া হয় কোম্পানির ওষুধ লিখছেন কিনা চিকিৎসক। তবে সময় টিভির উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে শুরু করেন সবাই। ডাক্তারদের চেম্বারের সামনেই চলে ওষুধ কোম্পানিগুলোর এমন নজরদারি। রোগ যাই হোক, তাদের কোম্পানির ওষুধ লিখছেন কিনা তা দেখতেই তোলা হয় প্রেসক্রিপশনের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তাররাই বা কেন বাধ্য হন এসব ওষুধ লিখতে? জানতে কৌশল অবলম্বন করি আমরা। আলাপচারিতার ফাঁকে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য দামি ফোন, গাড়ি, ফ্ল্যাট বা অর্থ নেয় ডাক্তাররা। যে গাড়ি দিয়ে দিছে বা গাড়ি যে দিতে পারছে সে লাকি, তারা চিন্তা করতে হলো না। এবার গিফট নামক অবৈধ লেনদেনের বিষয়ে কথা বলতে চিকিৎসকের মুখোমুখি সময় সংবাদ। তাদের দাবি, গিফট লেনদেন হয়, তবে তার বিনিময়ে ওষুধ লেখেন না তারা। আমরা সবসময় দেখি রোগীর স্বার্থ, ঠিক আছে, এটা যদি ওরা অবজার্ভ করে না কি সেটা তো আসলে তাদের ব্যাপার। আসলে চেষ্টা করা হলেও কেন এমন আগ্রাসী বিপণন ব্যবস্থা, তার উত্তর জানা যায়নি ওষুধ শিল্প সমিতির কাছে। তবে সময় সংবাদ কথা বলে অপসনিন ফার্মার সাথে। তার আমার প্রোডাক্টটা একটু লিখে দেন, সেটা হয়তো তার মতো করে চিন্তা করে নিতে পারি, বাট আমরা এটা কখনোই তাকে সাপোর্ট করছি না। অবশ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে অসহায়ত্বের কথা। আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় ডাক্তারদের বাধ্য করছে অতিরিক্ত ঔষধ লিখতে। শুধু উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণে প্রণয়ন হয়েছে ওষুধ ও কসমেটিক্স আইন 2023।
তবে সেখানে নেই বিপণনের জন্য কোনো সঠিক নিয়ম নীতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। ফুটবল মহাতারকা লিওনেল মেসির জাদুতে বোধ ভক্ত সমর্থকরা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া স্কোরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন LM10-এর। সমর্থকরা বলছেন আর্জেন্টিনার গোটা দল একজন মেসির জন্য খেলেন, এটাই দলের শক্তি। প্রয়োজনে জ্বলে উঠতে পারেন বাকিরাও। ডালাস থেকে ম্যাচ পরবর্তী উচ্ছ্বাসের খবর জানিয়েছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর ডালাসে লিওনেল মেসির 2 গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির চেয়ে বেশি গোল নেই আর কারো। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লিস্টেও মেসি এখন 1 নম্বরে। লিওনেল মেসি ম্যাজিকের সাক্ষী হয়েছে ডালাসের অজস্র অগণিত আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ শেষ হতেই সেই আর্জেন্টিনা সমর্থকরা গ্যালারি থেকে রাস্তায় নেমে এসে শুরু করেন উদযাপন। তারা নেচে গেয়ে উৎসব করে আর্জেন্টিনার নকআউট পর্বে পা রাখাটা উদযাপন করেছেন। একই সঙ্গে তারা কিন্তু বলছেন আর্জেন্টিনার দল এবং লিওনেল মেসি যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলছে তাতে করে আবারও আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা করছেন তারা। Austria did everything they could to secure the goal from Messi, and they did twice. So good job, boys. You did a good job. Argentina in the knockout stage because teams will start double teaming and triple teaming Messi, but he is that good. আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেছে এবং 2 ম্যাচে একমাত্র মেসি করেছেন 5 গোল। অনেকেই বলছেন আর্জেন্টিনা দলের অতিরিক্ত মেসি নির্ভরতা নকআউট পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে সবাই তো জানে আর্জেন্টিনার বাকি 10 জন কিন্তু খেলে মাঠের 11তম খেলোয়াড় লিওনেল মেসির জন্য, এবং এটাই তাদের ভালো করতে আরো এগিয়ে যেতে সাহায্য করছে। All the team play for Messi. We have no idea, but we love Messi and we expect that he keeps scoring goals for Argentina. 24 জুন লিওনেল মেসির জন্মদিন। লিওনেল মেসি 39 বছর বয়সে পা রাখবেন। আমরা জানি লিওনেল মেসি এর আগেও বিশ্বকাপ চলাকালীন তার জন্মদিন উদযাপন করেছেন, তবে এবারের জন্মদিনটা যে অবশ্যই বিশেষ হতে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ লিওনেল মেসি এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে 5 গোল করেছেন। যে কোনো দেশের মেসি সমর্থকরা কিন্তু মেসি বলতে পাগল। তারা কিন্তু মেসিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই বলছেন তারা চান না যে এই ওয়ার্ল্ড কাপের পর মেসি অবসরে যাক। I truly think they're going to win the World Cup again. I mean, we have to. We got Messi. This is his last game. And other than that, I wish the GOAT a happy birthday. আর্জেন্টিনা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে পা রেখেছে নকআউট পর্বে। এরপর আর মাত্র একটা ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের, সেটা দুর্বল জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচটা হবে এই ডালাস স্টেডিয়ামে। সেই ম্যাচেও সবে অপেক্ষায় রয়েছে আরও একটা মেসি ম্যাজিক দেখার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে কোনো হামলার শঙ্কা না থাকলেও 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেবে ডিএমপি। কমিশনার জানান আশুরা উপলক্ষে ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। 26 জুন শুক্রবার পবিত্র আশুরা সামনে রেখে পুরান ঢাকার হোসাইনি দালানে চলছে নানা প্রস্তুতি। মঙ্গলবার সকালে হোসাইনি দালান পরিদর্শন করে ডিএমপি সোয়াট ও K9 টিম। পরে ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তিনি জানান আশুরার আয়োজন নিরাপদ করতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকছে বিশেষায়িত ইউনিট। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান সমাবেশ স্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ ডিউটি মোতায়েন করেছি। নাশকতা যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। তাজিয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে দাহ্য ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকঢোল সহ উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আতশবাজি, পটকাও নিষিদ্ধ। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। আতশবাজি বা কোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার পাশাপাশি তাজিয়া মিছিলের ট্রাফিক পরিকল্পনাও সাজিয়েছে ডিএমপি। ইমামবাড়া, বকশিবাজার, আজিমপুর, নিউ মার্কেট, জিগাতলা, 7 মসজিদ রোড হয়ে মোহাম্মদপুরে শিয়া মসজিদে শেষ হবে মিছিল। এসব এলাকায় থাকবে ডাইভারশন। ভোগান্তি এড়াতে শুক্রবার সকাল 10টা থেকে মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সড়ক এড়িয়ে চলার আহ্বান পুলিশের।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি, বাড়ছে ভাঙন। গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধ শতাধিক পয়েন্টে তাণ্ডব, দিশেহারা হাজারো মানুষ। স্বল্পমেয়াদে বন্যার পূর্বাভাস। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি, এদিকে গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধ শতাধিক পয়েন্টে নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ওঠানামা করছে তিস্তার পানি। মঙ্গলবার সকাল ৯টার দিকে লালমনিরহাটের তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। তবে বিকাল 3টার দিকে বেড়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে চর অঞ্চলের মানুষ। গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র 161 সেন্টিমিটার, ঘাঘটে 220 সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি 377 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5-7-10 মিনিটের ভেতরে এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘর বাড়ি টানি সারা গেল না, আরো অনেক গাছগাছলা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলো সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও জেলাসহ সীমান্তবর্তী 7টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেন তিনি। বলেন, ইরানের দেয়া বড় ধরনের ছাড়ের ভিত্তিতে এই প্রণালী খুলে রাখার অনুমতি দিতে সম্মত হয়েছেন। তবে প্রয়োজন হলে অবরোধ পুনর্বহালের জন্য সব জাহাজ নিজ নিজ অবস্থানে থাকবে। ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে সম্মত হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী দিয়ে একদিনের রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল পার হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, বিশ্ববাজারে জ্বালানির দাম আরও কমবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামাত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। এবং শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন দুদকের। তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও এস আলমের শীর্ষ ব্যক্তিরাও। এই ছিল সন্ধ্যার সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। সরাসরি সম্প্রচার করছে সবাই টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।